নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা 50 মোস্ট ইম্পর্টেন্ট পেডাগোজি কোয়েশ্চেন্স নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন যাতে করে আপনারা আপনাদের এক্সাম প্রিপারেশনকে মজবুত করতে সক্ষম হন। আর আপনারা যারা আমার ডিপ স্টাডি চ্যানেল নতুন ভিজিট করছেন কিংবা পূর্বের ভিডিওগুলো এখনও দেখেননি, অবশ্যই একবার দেখে নেবেন যাতে করে আপনারাও আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা মজবুত করতে সক্ষম হন। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে ভারতবর্ষে প্রথম বিশেষ শিক্ষার প্রচেষ্টা শুরু হয়। তো মনে রাখবেন, ভারতবর্ষে প্রথম বিশেষ শিক্ষার প্রচেষ্টা শুরু হয়েছিল কোন শহরে? সেটা হলো মুম্বাইতে কিন্তু ভারতবর্ষে প্রথম বিশেষ শিক্ষার প্রচেষ্টা শুরু হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আধুনিক যুগে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা সর্বপ্রথম পরিলক্ষিত হয়। তো মনে রাখবেন, আধুনিক যুগে প্রতিবন্ধী শিশু যারা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা সর্বপ্রথম পরিলক্ষিত হয়। সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল স্পেন দেশে, ঠিক আছে, স্পেনে হয়েছিল। তারপর 3 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে বিশেষ শিক্ষার প্রয়োজন। তো বিশেষ শিক্ষার প্রয়োজন আমরা কোন ক্ষেত্রে বা কোন বাচ্চাদের জন্য আমরা বিশেষ শিক্ষার আয়োজন করতে পারি? এ নাম্বার অপশনে দিয়েছে প্রতিবন্ধী শিশুদের মানসিক সচেতনতা গড়ে তোলার জন্য, শারীরিক সচেতনতা গড়ে তোলার জন্য, শিক্ষাগত দক্ষতা বৃদ্ধির জন্য। তো দেখুন, বিশেষ শিক্ষার প্রয়োজন বা আমরা কি কারণে বিশেষ শিক্ষাটা গড়ে তুলব, সেটা হচ্ছে প্রতিবন্ধী শিশুদের যারা রয়েছে তাদের মানসিক সচেতনতা যাতে গড়ে তোলা সক্ষম হয় সেজন্য। তাছাড়া রয়েছে শারীরিক সচেতনতা গড়ে তোলার জন্য এবং শিক্ষাগত দক্ষতা বৃদ্ধির জন্যই কিন্তু আমরা বিশেষ শিক্ষার প্রয়োজন হয়ে পড়ে। তো এখানে অপশন যেটা হয়েছে ডি নাম্বার অপশন সবকটি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান করতে প্রয়োজন। তো প্রতিবন্ধী শিশু যারা রয়েছে তাদের শিক্ষাদান করতে কি কি উপকরণের প্রয়োজন? আমাদের আবাসিক বিদ্যালয়ের প্রয়োজন, বিশেষ বিদ্যালয়ের প্রয়োজন এবং সাধারণ বিদ্যালয় বিশেষ শ্রেণী। তো এই সমস্ত বিষয়াদি বা এই সমস্ত উপকরণাদি আমাদের কিন্তু প্রতিবন্ধী শিশুদের জন্য প্রয়োজন, ঠিক আছে। তো এখানে অপশন হয়ে যাবে ডি নাম্বার, সবকটি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনগুলো, অবশ্যই সেটা মাথায় রাখবেন। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একীভূত শিক্ষা অর্থাৎ মেইন স্ট্রিম হলো একীভূত শিক্ষা বা মেইন স্ট্রিম এডুকেশন কি? তো দেখুন, একীভূত শিক্ষা বা মেইন স্ট্রিম এডুকেশন হলো সাধারণ শিশুদের সঙ্গে বিশেষ শিশুদের একত্রিত শিক্ষাদান। যে সমস্ত বাচ্চারা নর্মাল চাইল্ড রয়েছে তাদের সঙ্গে বিশেষ শিশু যারা রয়েছে তাদের একত্রীকরণের মাধ্যমে যে শিক্ষা প্রোভাইড করা হয় তাকেই কিন্তু একীভূত শিক্ষা বা মেইন স্ট্রিম এডুকেশন বলা হয়ে থাকে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই আসার পসিবিলিটি রয়েছে, একটা ইউনিক কোয়েশ্চেন, সেই কারণে আমি এখানে এই ভিডিওতে দিয়েছি। অবশ্যই সেটা মনে রাখবেন, একীভূত শিক্ষা বা মেইন স্ট্রিম হলো সাধারণ শিশুদের পাশাপাশি আমরা বিশেষ যারা শারীরিক দিক দিয়ে অক্ষম রয়েছে তাদের যে শিক্ষা প্রদান করে থাকি তাকে কিন্তু একীভূত শিক্ষা বা মেইন স্ট্রিম এডুকেশন বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার মুভ করছি আমরা 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয় যে একীভূত শিক্ষার একটি উদ্দেশ্য হলো। তো একীভূত শিক্ষার উদ্দেশ্য কি? প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের সহযোগী মনোভাব গড়ে তোলা। অর্থাৎ বাচ্চারা দেখবেন, আপনি ক্লাসে গেলেন, ক্লাসে যাওয়ার ফলস্বরূপ যে সমস্ত বাচ্চারা প্রতিবন্ধী রয়েছে তাদের ক্ষেত্রে নর্মাল যে বাচ্চারা রয়েছে তাদের একটা হীনমন্যতা বা তাদের যে একটা বিপরীত যে ভাবনা, সেই ভাবনাটাকে দূর করার জন্যই কিন্তু আমরা কি করি, একীভূত শিক্ষার প্রয়োজন হয়। প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি যে সাধারণ শিক্ষার্থীদের সহযোগী মনোভাব যাতে গড়ে উঠানো সম্ভব হয় সেটার জন্যই কিন্তু একীভূত শিক্ষার প্রয়োজন। তো একীভূত শিক্ষার সেটা উদ্দেশ্য, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটাও মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একীভূতকরণের প্রাথমিক শর্ত কি? খুব ইম্পর্টেন্ট, আপকামিং টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মনে রাখবেন। একীভূতকরণের প্রাথমিক যে শর্ত সেটা হলো সমন্বয়নের মাধ্যমেই কিন্তু আমরা একীভূতকরণ করতে পারি। তারপর 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সমন্বিত শিক্ষা ব্যবস্থার বিকাশ লক্ষ্য করা যায়। তো সমন্বিত শিক্ষা ব্যবস্থার বিকাশ লক্ষ্য করা যায় কবে থেকে? সেটা হলো 1980 সালের পরে থেকেই কিন্তু সমন্বিত শিক্ষা ব্যবস্থার বিকাশটা লক্ষ্য করা হয়েছিল। তারপর 9 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। আপকামিং টিটের পেপার 1 এবং পেপার 2 এর জন্যই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। EFA এর পুরো কথাটি হলো
ইএফএ এর পুরো কথাটি হলো এডুকেশন ফর অল। ইএফএ কথাটির পুরো হলো এডুকেশন ফর অল, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর 10 নম্বর কোয়েশ্চেন আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে 1994 সালে সালমানজাতে যে বিশ্ব সম্মেলন হয়েছিল তার মূল বিষয় ছিল। খুব ইম্পর্টেন্ট, ইউনিক একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। 1994 সালে সালমানজা, এখানে কিন্তু আপনাদের কিন্তু সালটাও মনে রাখতে হবে যে সালমানজা কত সালে হয়েছিল, সালমানজা বিশ্ব সম্মেলন কবে হয়েছিল, সেটা কিন্তু 1994 সালে হয়েছিল। এবং তার মূল যে বিষয় সেটা কি, তো অবশ্যই সেটা মনে রাখবেন। তার মূল বিষয় ছিল বিশেষ চাহিদাযুক্ত শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। বিশেষ চাহিদাযুক্ত শিশু কারা, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, ঠিক আছে, তাদেরকে বিশেষ চাহিদাযুক্ত শিক্ষার আঙিনায় অঙ্গীভূত করা হয়ে থাকে। তো সেই সমস্ত শিশুদের যাতে শিক্ষার ব্যবস্থা করা সম্ভব হয়, সেটাই ছিল 1994 সালে সালমানজাতে বিশ্ব সম্মেলনের মূল বিষয়, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অন্তর্ভুক্তিকরণ বা ইনক্লুসিভ এডুকেশন এর একটি দিক হলো, অন্তর্ভুক্তিকরণ বা ইনক্লুসিভ এডুকেশনের একটি দিক কি, সেটা হলো সহায়ক পরিষেবা। সহায়ক পরিষেবা হলো অন্তর্ভুক্তিকরণ বা ইনক্লুসিভ এডুকেশনের একটা দিক, ক্লিয়ার। এবার আমরা মুভ করব 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে প্লাস কারিকুলাম কোথায় ব্যবহৃত হয়। এটা আমি কিন্তু পূর্বের ভিডিওতেও দিয়েছি, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখবেন। প্লাস কারিকুলাম রিলেটেড অনেকটি কোয়েশ্চেন আমি পূর্বের ভিডিওতে আপলোড করেছি, অবশ্যই দেখে নেবেন। এটা একবার এটা আমরা সবাই জানি, প্লাস কারিকুলাম সেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রয়োজনীয় পরিষেবা, সহায়ক পরিষেবা, অন্যান্য প্রাসঙ্গিক পরিষেবা হলো। তো প্রয়োজনীয় পরিষেবা, সহায়ক পরিষেবা এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিষেবা সেটা কিন্তু অন্তর্ভুক্ত শিক্ষার অন্তর্ভুক্ত, ইনক্লুসিভ এডুকেশন শিক্ষার সঙ্গে কিন্তু ঘনিষ্ঠভাবে সেগুলো জড়িয়ে রয়েছে, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বিশেষ শিক্ষা বলতে বোঝায়। তো বিশেষ শিক্ষা আমি পূর্বেই বলেছি, যেখানে সাধারণ শিক্ষার থেকে পৃথক যে শিক্ষা ব্যবস্থা সেটাকেই কিন্তু বলা হয় বিশেষ শিক্ষা, ঠিক আছে। সাধারণ শিক্ষার থেকে পৃথক যে ভিন্ন উপায়ে আমরা যে শিক্ষা প্রোভাইড করব সেটার নামই হলো বিশেষ শিক্ষা। অর্থাৎ সেখানে কিন্তু শুধুমাত্র নর্মাল চাইল্ড থাকবে না, সেখানে ফিজিক্যালি চ্যালেঞ্জ চাইল্ডদেরও ইনক্লুসিভ করা হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মানসিক অশান্তি ও হতাশায় আক্রান্ত শিক্ষার্থী যে প্রতিবন্ধকতার সাথে যুক্ত তা হলো। তো মানসিক অশান্তি ও হতাশায় আক্রান্ত শিক্ষার্থী যে প্রতিবন্ধকতার সাথে যুক্ত তা হলো, সেটা হলো তার প্রাক্ষবিক প্রতিবন্ধকতা, অর্থাৎ ইমোশন রিলেটেড বা ইমোশনালি চ্যালেঞ্জড সেই ধরনের কিন্তু প্রতিবন্ধকতার সঙ্গে সে যুক্ত, অর্থাৎ প্রাক্ষবিক প্রতিবন্ধকতা হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে প্রাক্ষবিক প্রতিবন্ধকতার বৈশিষ্ট্য হলো। তো প্রাক্ষবিক প্রতিবন্ধকতার বৈশিষ্ট্য কি, পলায়নী মনোবৃত্তি, নাকি অবুঝের মতো হাসা, নাকি হইচই করার প্রবণতা। তো এখানে দেখুন প্রাক্ষবিক প্রতিবন্ধকতার বৈশিষ্ট্য সেটা কিন্তু সবগুলোই হতে পারে, পলায়নী মনোবৃত্তিও হতে পারে, অবুঝের মতো হাসাও হতে পারে এবং হইচই করার প্রবণতাও কিন্তু সেগুলো প্রাক্ষবিক প্রতিবন্ধকতার বৈশিষ্ট্য। তো এখানে দেখুন 3টা বৈশিষ্ট্য রয়েছে, আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমি দেইনি, যেটা আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে আমি সেগুলো তুলে ধরেছি এবং এগুলো কিন্তু আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, অবশ্যই সেগুলি মাথায় রাখবেন। পলায়নী মনোবৃত্তি, অবুঝের মতো হাসা, হইচই করার প্রবণতা, এগুলো কিন্তু প্রাক্ষবিক প্রতিবন্ধকতার মধ্যে পড়ে। এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অটিজম এর যে বৈশিষ্ট্য একটি শিক্ষার্থীদের মধ্যে ফুটে ওঠে। বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থায় কিন্তু অটিজমের শিকার অনেক বাচ্চারাই রয়েছে, যারা অটিজমের অনেক ডিপ লেভেলের মধ্যে বিরাজ করছে। তো সেই রিলেটেড কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করছি যে অটিজম রিলেটেড আপনারা কোয়েশ্চেন একটু ডিপলি স্টাডি করবেন, যাতে করে আপনারা আপনাদের এক্সামটাকে অনেকটা মজবুত করতে সক্ষম হন, যাতে সেই ধরনের কোয়েশ্চেন এলে আপনারা অনায়াসেই ক্লিয়ার করতে পারেন, ঠিক আছে। অটিজম এর যে বৈশিষ্ট্য একটি শিক্ষার্থীর মধ্যে ফুটে ওঠে সেটা হলো অন্যের ভাব বুঝতে না পারা, এটাও হতে পারে। তারপরে কি হতে পারে, নিজেকে প্রকাশ করতে না পারা, সহপাঠীদের সাথে বন্ধুত্ব করতে না পারা। সেগুলো কিন্তু কিসের জন্য হয়ে থাকে, একটা ছাত্রছাত্রীদের মধ্যে সহপাঠীদের সাথে বন্ধুত্ব করতে না পারা। আপনি দেখবেন ক্লাসে গেলে পড়া অনেক বাচ্চারা রয়েছে, দেখবেন কিছু কিছু বাচ্চারা রয়েছে যারা অন্য বন্ধু বান্ধবদের সঙ্গে বা অন্য ক্লাসের অন্যান্য ছেলেমেয়েদের সঙ্গে মিশতে পারছে না, নিজেকে কিছু আপনি জিজ্ঞেস করলেন সেটা কিন্তু এক্সপ্রেস করতে পারছেন না, অন্যের ভাব বুঝতে না পারা, আপনি যেটা পড়াচ্ছেন সেটা কিন্তু ভাব বুঝতে না পারা। তো এমনটা কেন হয়ে থাকে, সেটা কিন্তু অটিজমের কারণেই এমনটা হয়ে থাকে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রাক্ষবিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের উৎসাহ দানের ক্ষেত্রে শিক্ষক তাদের, অর্থাৎ প্রাক্ষবিক প্রতিবন্ধী যারা রয়েছে, যে সমস্ত শিশুরা রয়েছে তাদের শিক্ষার্থীদের উৎসাহ দানের ক্ষেত্রে শিক্ষক তাদের কী করবেন,
উপযুক্ত স্বীকৃতি দান ও পুরস্কারের ব্যবস্থা করবেন। তাদের কি করবেন? উপযুক্ত স্বীকৃতি দান ও পুরস্কারের ব্যবস্থা করবেন, যাতে করে তাদের যে এডুকেশন লেভেল বা তাদের যে শিক্ষার দিক দিয়ে যে চাহিদা রয়েছে সেটাও পূরণ করতে তারা সক্ষম হয়। তারপর 19 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে ধীরগতি সম্পন্ন শিক্ষার্থী অর্থাৎ স্লো লার্নারদের বুদ্ধাঙ্ক হলো 75 থেকে 90, 90 থেকে 115, 115 থেকে 130 এবং 60 থেকে 75 দিয়েছে। তো এখানে থেকে ধীরগতি সম্পন্ন শিক্ষার্থী যারা, স্লো লার্নার যারা, তাদেরকে আমরা 75 থেকে 90 আইকিউতে রেকমেন্ড করে থাকি, ঠিক আছে। তো 75 থেকে 90 যারা তাদের আইকিউ রয়েছে তাদের ধীরগতি সম্পন্ন শিক্ষার্থী আঙ্গিনায় আমরা ফেলতে পারি। এবার আমরা 20 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে একটি তামিলভাষী শিশু কোনো একটি বাংলা মাধ্যম বিদ্যালয়ে ভর্তি করা হলে তার জন্য কি করা উচিত? মূল স্রোতের শিক্ষার সঙ্গে শিক্ষার্থীর ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। মূল স্রোতের শিক্ষার সঙ্গে শিক্ষার্থীর ব্যবস্থা করতে হবে। 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে দীর্ঘতি সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষক শনাক্তকরণ করতে পারেন। তো যারা দীর্ঘতি সম্পন্ন শিক্ষার্থী রয়েছে তাদের শনাক্তকরণের জন্য আপনি কি পন্থা অবলম্বন করবেন? সেখানে কি করবেন? পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে আপনি তাদেরকে শনাক্ত করতে পারেন, ব্যক্তিসত্তার অভীক্ষা নিয়ে আপনি শনাক্ত করতে পারেন, কিংবা বুদ্ধির অভীক্ষা নিয়েও আপনি তাদেরকে শনাক্ত করতে পারেন, ঠিক আছে। প্রতিটি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার, অর্থাৎ অপশন ডি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। এবার আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অপরাধপ্রবণ শিশুর বৈশিষ্ট্য হলো। অপরাধপ্রবণ যে সমস্ত শিশুর বৈশিষ্ট্য, তারা হলো ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক কাজে আগ্রহী। তারা কি হয়? যে সমস্ত কাজে ঝুঁকি রয়েছে সেই সমস্ত কাজ করতে বেশি আগ্রহ প্রকাশ করে এবং দুঃসাহসিক কাজের ক্ষেত্রেও তারা আগ্রহ প্রকাশ করতে দেখতে পাওয়া যায়। এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অপরাধপ্রবণ শিশুর ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা। অর্থাৎ যাদের মধ্যে অপরাধবোধ কাজ করে বা অপরাধ করার যে টেন্ডেন্সি রয়েছে, সেই সমস্ত শিশুর ক্ষেত্রে বিদ্যালয়ের কি ভূমিকা রয়েছে, যাতে করে তাদের মধ্যে ওই ধরনের মানসিকতা থেকে তাদেরকে বের করে আনা যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেখানে ধর্মীয় নৈতিক শিক্ষাদানের ব্যবস্থা রাখতে হবে, খেলাধুলা সহ পাঠ্যক্রমিক কাজের ব্যবস্থা করতে হবে এবং পাঠ্যক্রম জীবন কেন্দ্রিক করা, সেই সমস্ত বিষয়ে আপনাকে ওদের সামনে তুলে ধরতে হবে, যাতে করে তারা ওই সমস্ত আঙ্গিনা ছেড়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সহপাঠীদের মারধর করা, অশ্লীল কথাবার্তা বলা, যৌন সম্পর্ক স্থাপনে ও চুরি করার জন্য সুযোগ সন্ধান করে কারা? যারা অপরাধপ্রবণ শিক্ষার্থী। অর্থাৎ যারা অপরাধপ্রবণ শিক্ষার্থীরা, তারা কিন্তু এই সমস্ত কুকর্মের সঙ্গে তারা নিজেকে জড়িয়ে ফেলে। তারপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলছে ক্রিপলড, লোকোমোটর হ্যান্ডিক্যাপ, নিউরোমাস্কিউলার ডিসঅর্ডার শব্দগুলি যুক্ত। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য। দুটোর ক্ষেত্রেই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমি আবারও কোয়েশ্চেনটা রিপিট করছি, আপনারা ভালো করে শুনে নেবেন। ক্রিপলড, লোকোমোটর হ্যান্ডিক্যাপ, নিউরোমাস্কিউলার ডিসঅর্ডার, এই যে শব্দগুলো, সেগুলো কিন্তু বিকলাঙ্গ শিশুর সাথেই কিন্তু যুক্ত। কিন্তু এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, এই যে বিকলাঙ্গ শিশুর সাথে যুক্ত, সেটা কিন্তু আপনারা মাথার মধ্যে সেট করে নেন যে এটা বিকলাঙ্গ শিশুর সাথে যুক্ত। কেন বলছি এই কথাগুলো? কারণ এই কারণেই বলছি, কারণ আপনি যেহেতু টেট এক্সাম দেবেন, কারণ সেখানে অপশনগুলো এমনভাবে সেট করা থাকবে যে আপনাকে দেখেই মনে হবে যে না, আমি তো অপশন এই হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, আপনাকে সবটি অপশনই লাগবে আপনার কাছে সঠিক। তো সেই কারণে আপনাকে মাইন্ডটাকে এমনভাবে সেট করে নিতে হবে, আপনাকে বুঝে শুনে আনসারগুলো চুজ করতে হবে এবং মেমোরিতে ধরে রাখতে হবে কোনটা কারেক্ট আনসার, ঠিক আছে। তো এখানে হয়ে যাবে কারেক্ট আনসার বিকলাঙ্গ শিশুর সাথে। 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সামাজিক অনগ্রসর শিক্ষা হয়ে ওঠার কারণ হলো। তো সামাজিক অনগ্রসর শিক্ষা হয়ে ওঠার কারণ কি? পিতামাতার নিম্ন আয়, পিতামাতাকে অপেক্ষা শৈশবকালীন যত্নের অভাব, এই সমস্ত কারণেই কিন্তু সামাজিক অনগ্রসরতা বর্তমানে বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে। তো অপশন ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার সবকটি। 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সামাজিক অনগ্রসর শিশুর শনাক্তকরণ বলে বৈশিষ্ট্য হলো। সামাজিক দিক দিয়ে যারা অনগ্রসর রয়েছে সেই সমস্ত শিশুদের শনাক্তকরণের উপায় কি? জীবন সম্পর্কে এরা উদাসীন, অর্থাৎ জীবনে কী করবে কোনো প্ল্যানিং নেই, কোনো ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, সেই সমস্ত অর্থাৎ মোট কথা বলতে গেলে তারা তাদের যে জীবন, সেই জীবন সম্পর্কে তারা সম্পূর্ণরূপে উদাসীন, ঠিক আছে। তো এটা হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার, জীবন সম্পর্কে এরা সম্পূর্ণ উদাসীন।
28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সামাজিক অনগ্রসর শিক্ষার্থীর শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা। তো সেক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে আপনার দায়িত্ব কী করতে হবে? হীনমন্যতা দূর করে আত্মবিশ্বাস গঠন করা। তো এখানে তাদের মধ্যে যে হীনমন্যতা রয়েছে, সেই হীনমন্যতা দূর করে তাদের মধ্যে যে আত্মবিশ্বাস, তারাও পারে যাতে জীবনে সঠিকভাবে বাঁচতে, তাদেরও একটা, তাদের যে ভিতরে যে কোয়ালিটিগুলি রয়েছে সেটাকে যদি ভালোভাবে কাজে লাগানো যায়, তারাও জীবনে সফলভাবে বাঁচতে সক্ষম হবে। সেই যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস যাতে তারা গঠন করতে পারে নিজেদের অন্তরে বা নিজেদের আত্মার ভিতরে, সেই ব্যবস্থা কিন্তু আপনাকেই করে দিতে হবে। 29 নম্বর কোয়েশ্চেনে এবার আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে বিশেষ শিক্ষার সমস্যা হলো। তো বিশেষ শিক্ষার ক্ষেত্রে আপনাদেরকে কী সমস্যার সম্মুখীন হতে হবে একটু আমরা দেখে নিই। মাতৃভাষায় পুস্তকের অভাব, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব এবং বিদ্যালয়ের অভাব। একদম কারেক্ট, এখানে সবকটি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে একজন শিশু যৌন কর্মীর সন্তান, তাকে কী ধরনের শিক্ষার আওতায় আনা উচিত? অর্থাৎ একজন শিশু যৌন কর্মীর সন্তান, তাকে কী ধরনের শিক্ষার আওতায় আনা উচিত? সেখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাকে ইনক্লুসিভ এডুকেশনের আওতায় আনতে হবে। তারপর 31 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া RCI আইনটি বলবৎ হয় কবে? বলবৎ হয়েছিল 1992 সালে, কিন্তু রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আইনটি বলবৎ করা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। এবং এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, RCI এর উদ্দেশ্য কী, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার মূল উদ্দেশ্য কী, কী জন্য সেই আইনটা বলবৎ করা হয়েছিল। তো সেখানে আমরা দেখে নিই, বিশেষ শিক্ষা সংক্রান্ত গবেষণায় উৎসাহ দানের জন্য সেটা গঠন করা হয়েছিল, বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও তার পাঠ্যক্রম নির্ধারণের জন্য, এবং প্রতিবন্ধীদের জন্য শিক্ষা উপকরণ প্রস্তুতকরণ, সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু RCI আইনটি বলবৎ করা হয়েছিল। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 33 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে বিশেষ শিক্ষা কেন বিশেষ? তো বিশেষ শিক্ষাটাকে কেন বিশেষ বলা হয়? এটা কিন্তু খুব একটা ইউনিক একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। বিশেষ শিক্ষাকে কেন বিশেষ বলা হয়? অবশ্যই সেই কোয়েশ্চেনটা একটু ভালো করে ডিপলি একটু স্টাডি করবেন এবং মেমোরিতে ধরে রাখার চেষ্টা করবেন। তো বিশেষ শিক্ষা কেন বিশেষ, সেখানে দেখে নিই আমরা অপশনগুলো। সাধারণ শিক্ষার নীতি ও পদ্ধতিগত দিক থেকে এর পার্থক্য রয়েছে বলে, হ্যাঁ একদম সেটা কারেক্ট হবে। এবং সাধারণ শিক্ষার বিদ্যালয়ের প্রকার ও শ্রেণীকক্ষের সাথে পার্থক্য রয়েছে বলে, এটাও কারেক্ট। শিক্ষকের যোগ্যতা, শিক্ষণ উপকরণের দিক থেকে পার্থক্য রয়েছে বলে। তো এখানে আমরা দেখতে পেলাম যে সবকটি অপশনই এই কোয়েশ্চেনের এগেনস্টে ফিট হচ্ছে, তো সেই কারণে আমরা অপশন ডিকে চুজ করব। অপশন ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার, উপরিউক্ত সবকটি। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 34 নম্বর কোয়েশ্চেন, PWD অ্যাক্ট 1995, পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট। PWD মিন্স পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট এ কী বলা হয়েছে? তো পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্টে বলা হয়েছে প্রতিবন্ধী শিশুদের সর্বক্ষেত্রে সমান অধিকার দেওয়ার কথা বলা হয়েছিল, প্রচুর দক্ষ বিশেষ শিক্ষক তৈরি করার কথা বলা হয়েছিল, এবং প্রতিবন্ধী শিশুদের উৎসাহ দানের জন্য পুস্তক, পোশাক, বৃত্তিদান প্রভৃতি প্রদান করার কথা কিন্তু PWD অ্যাক্ট 1995-এ বলা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই অপশনগুলো আপনাদেরকে ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 35 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোনো একজন শিশুর HIV ধনাত্মক, সেই শিশুকে শিক্ষাদানের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া উচিত? অর্থাৎ আপনি দেখলেন যে কোনো একটা শিশুর ক্ষেত্রে HIV পজিটিভ রয়েছে, সেক্ষেত্রে আপনাকে কী ধরনের শিক্ষা ব্যবস্থা নিতে হবে? তাকে কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আওতায় নেওয়া মাধ্যমে শিক্ষা দেওয়া প্রয়োজন। তারপর 36 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন শিশুর IQ 25 এর কম, তার ক্ষেত্রে কী ধরনের শিক্ষার আওতায় আনা উচিত? তো অবভিয়াসলি সেটা কী হয়ে যাবে? সেটা হয়ে যাবে বিশেষ শিক্ষার আঙিনায় আনতে হবে তাকে। তারপর আমরা মুভ করছি 37 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন শিশু জন্মান্ধ, তার জন্য কী ধরনের শিক্ষা ব্যবস্থা করা দরকার? তো আমরা জানি জন্মান্ধ যারা রয়েছে তাদের ক্ষেত্রে ব্রেইল শিক্ষা পদ্ধতি আমাদের সেক্ষেত্রে কাজে লাগাতে হবে। 38 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা দেওয়া উচিত। তো প্রতিবন্ধী যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা দেওয়া উচিত, কারণ কি এই শিশুরা প্রতিবন্ধী বন্ধুদের সঙ্গে পড়ার সুযোগ পাবে, এর ফলে শিক্ষকরা তাদের অসুবিধা অনুযায়ী পড়াতে পারবেন, অভিভাবক শিশুটির অসুবিধার দিকে নজর দিতে পারবেন। ঠিক আছে, তো সেই সমস্ত সুবিধার কারণেই কিন্তু প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা দেওয়া আমাদের উচিত। ঠিক আছে, তো অপশন ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর 39 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন শিক্ষাবিদ অন্তর্ভুক্তিকে একটি প্রক্রিয়া বলে ব্যবস্থা করেছেন, যা
শিক্ষায় অংশগ্রহণের সংখ্যা বাড়ায় ও শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত করাকে কমায়। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য অবশ্যই মনে রাখবেন, সেটা হবে ব্রুক। এখানে বুক হয়ে গেছে, এটা হবে ব্রুক, ঠিক আছে। কোন শিক্ষাবিদ অন্তর্ভুক্তকে একটি প্রক্রিয়া বলে ব্যবস্থা করেছেন যা শিক্ষায় অংশগ্রহণের সংখ্যা বাড়ায় ও শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত করাকে কমায়, সেটা বলেছিলেন কিন্তু ব্রুক। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 40 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মেইন স্ট্রিমিং এডুকেশন এর ধারণা এসেছে। তো মেইন স্ট্রিমিং এডুকেশন সেই ধারণাটা কোথা থেকে এসেছে? সেটা এসেছে সমন্বিত শিক্ষার ধারণা থেকে, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 41 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে মেইন স্ট্রিমিং এডুকেশন এর অর্থ। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। মেইন স্ট্রিমিং এডুকেশন যেটা, সেটার অর্থ কী? অর্থ সব ব্যতিক্রমী শিশুদের একই ধরনের শিক্ষার আওতায় আনতে হবে, একতা নয়। অর্থাৎ যে সমস্ত শিশুরা ব্যতিক্রমী শিশু রয়েছে তাদের কিন্তু একই ধরনের শিক্ষার যে আওতায় নিয়ে আসতে হবে, এটা কিন্তু নয়। সেটাই হলো মেইন স্ট্রিমিং এডুকেশন এর মূল অর্থ। এবার আমরা 42 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হচ্ছে শ্রবণ ও দৃষ্টিগত প্রতিবন্ধী শিশু বুঝতে পারলে প্রথমে শিক্ষকের উচিত। শ্রবণ ও দৃষ্টিগত প্রতিবন্ধী শিশু বুঝতে পারলে প্রথমে শিক্ষকের কী করা উচিত? অর্থাৎ আপনি ক্লাসে গেলেন, গিয়ে দেখলেন যে একটা তার শ্রবণের ক্ষেত্রে অসুবিধা রয়েছে এবং দৃষ্টিগত দিক দিয়ে তার সমস্যার সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেখানে হলো শ্রেণীর সামনের সারিতে বসানো, অর্থাৎ তাকে শ্রেণীর সামনের সারিতে নিয়ে আসতে হবে। এবার আমরা মুভ করছি 43 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে E9 গোষ্ঠীর সম্মেলন ঘোষণায় বলা হয়েছে। E9 গোষ্ঠীর সম্মেলন ঘোষণায় কী বলা হয়েছিল? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল স্রোতের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় স্থাপন করতে হবে। অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে তাদের মূল স্রোতের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় স্থাপন করে তাদের শিক্ষা দান করতে হবে। এবার আমরা মুভ করছি 44 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শ্রেণীকক্ষে আংশিক দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শিক্ষককে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার মধ্যে একটি হলো শ্রেণীকক্ষে আংশিক দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শিক্ষককে বিশেষ কিছু শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার মধ্যে একটি হলো শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 45 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে গুরুতর মাত্রার শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীরা। তো গুরুতর মাত্রায় যারা শ্রবণ প্রতিবন্ধী রয়েছে তাদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাদের ক্ষেত্রে প্রচণ্ড চিৎকার করে কথা বললে ওরা কি করে শুনতে পারবে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেটাও করতে হবে। 46 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শ্রেণীকক্ষে যদি কোনো শ্রবণ প্রতিবন্ধী শিশু উপস্থিত থাকে তাহলে শিক্ষক নিম্নলিখিত কোন শিক্ষা প্রদীপন ব্যবহার করবেন? তো শ্রেণীকক্ষে যদি আপনি গিয়ে দেখলেন আপনার ক্লাসে প্রতিবন্ধী শিশু রয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ওভারহেড প্রজেক্ট বা OHP এর ব্যবস্থা করতে হবে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। OHP এর ফুল ফর্ম কি? অবশ্যই সেটা মনে রাখবেন, ওভারহেড প্রজেক্টর বা OHP ব্যবস্থা করতে হবে। তারপর 47 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ডাইসলেক্সিয়া হলো এমন একটি অক্ষমতা যা শিখন প্রতিবন্ধকতার সাথে যুক্ত। ঠিক আছে, ডাইসলেক্সিয়া হলো এমন একটি প্রতিবন্ধকতা যা শিখনের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয় বাচ্চাদের। 48 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে অ্যাবাকাস একটি গাণিতিক যন্ত্র যেটি ব্যবহার হয়। তো অ্যাবাকাস কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? আমরা অবশ্যই বলতে পারছি সেটা হলো দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু অ্যাবাকাস ব্যবহার করা হয়ে থাকে। আপনারা যারা মর্নিং সেকশনে জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনারা যখন স্কুলে যাবেন দেখবেন প্রত্যেকটা স্কুলেই কিন্তু প্রাইমারি সেকশনের মধ্যে অ্যাবাকাস যন্ত্রটা থাকে, গাণিতিক যন্ত্রটা ব্যবহার করা হয় এবং সেটা কিন্তু একমাত্র করা হয় কাদের কথা মাথায় রেখে? প্রতিবন্ধী যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের কথা মাথায় রেখে কিন্তু সেই যন্ত্রটা প্রোভাইড করা হয় থাকে প্রত্যেকটা স্কুলে। এবার আমরা 49 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হচ্ছে রাতকানা বর্ণান্ধতা প্রভৃতি যে ধরনের দৃষ্টিবন্ধীদের মধ্যে দেখা যায়। তো রাতকানা বর্ণান্ধতা প্রভৃতি যে ধরনের প্রতিবন্ধীদের মধ্যে দেখা যায় সেটা হলো দৃষ্টি প্রতিবন্ধী। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 50 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিখন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতি হলো, অর্থাৎ শিখন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতি যেটা হলো অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস, ABA। তো এখানে কিন্তু আপনাদেরকে ফুল ফর্মটাও শিখে নিতে হবে। ABA এর ফুল ফর্ম কি? অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস। ঠিক আছে, তো এই ছিল পেডাগজি থেকে বাছাই করা 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আশা করছি এই 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মজবুতভাবে আপনাদের প্রিপারেশনকে চালিয়ে নিয়ে যান।